মহারাজ পৃথ্বীনারায়ণ শাহের প্রতিকৃতির সামনে নেপালি জেনারেল জাতির উদ্দেশ্যে বার্তা নেপালি সেনাপ্রধানের। নেপাল রাজ্যের প্রথম রাজার ছবি ব্যবহারে উঠছে প্রশ্ন। নেপাল কি আবার রাজতন্ত্রের পথে? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। মহারাজ পৃথ্বীনারায়ণ শাহের প্রতিকৃতির সামনে নেপালি জেনারেল জাতির উদ্দেশ্যে বার্তা নেপালি সেনাপ্রধানের এবং নেপালের প্রথম রাজার ছবি ব্যবহারে উঠছে প্রশ্ন। তাহলে কি এবার নেপালে ফের রাজতন্ত্রের পথে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে, কারণ এর আগেও আমরা দেখেছি যে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছিলেন সে দেশের নাগরিকরা। তারপরে আবারও ছাত্র যুবদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এই পরিস্থিতি এবং তারপরে এই ছবি প্রশ্ন উঠছে ফের নেপাল কি আবারও রাজতন্ত্রের পথে? এই প্রশ্ন কিন্তু আবারও উঠতে শুরু করেছে, কারণ নেপালের প্রথম রাজার ছবি ব্যবহারে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে সেনার হাতে রয়েছে কাঠমান্ডুর দায়িত্ব। মহারাজ পৃথ্বীনারায়ণ শাহের প্রতিকৃতির সামনে নেপালি জেনারেল জাতির উদ্দেশ্যে বার্তা নেপালি সেনা প্রধানের এবং নেপালের প্রথম রাজার ছবি ব্যবহারে এই প্রশ্নই উঠতে শুরু করেছে। তাহলে কি নেপালে ফের রাজতন্ত্রের পথে? জাতির উদ্দেশ্যে বার্তা নেপালি সেনা প্রধানের এবং ইতিমধ্যে কাঠমান্ডু নিরাপত্তার দায়িত্বে সশস্ত্র সেনা, সেখানে কারফিউ জারি রয়েছে। ছাত্র যুবদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপাল। নেপাল কি আবারও রাজতন্ত্রের পথে? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করছে, কারণ মহারাজ পৃথ্বীনারায়ণ শাহের প্রতিকৃতির সামনে নেপালি জেনারেল জাতির উদ্দেশ্যে বার্তা নেপালি সেনা প্রধানের এবং নেপালের প্রথম রাজার ছবি ব্যবহারে উঠছে প্রশ্ন। নেপাল কি আবারও রাজতন্ত্রের পথে? কারণ আমরা দেখেছিলাম যে এর আগেও কিন্তু রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সেখানকার নাগরিকরা বিক্ষোভ দেখিয়েছিল। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এটা যে একটা খুবই প্রতীকী ছবি সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কেননা দেশের সংবিধান আছে, দেশে জাতীয় পতাকা আছে। সাধারণত এই জাতীয় পতাকা বা সংবিধান বা কোনো জাতীয় প্রতীক পেছনে রেখেই এই ধরনের বক্তৃতা হয়। রাষ্ট্রের শীর্ষ পদাধিকারীরা যখন বক্তৃতা করেন এই ধরনের প্রতীকের সামনেই তারা বক্তব্য রাখেন। কিন্তু এক্ষেত্রে মহারাজা পৃথ্বীনারায়ণ শাহর ছবি রাখাতে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে অবশ্য বলে নেওয়া যেতে পারে যে অষ্টাদশ শতকের এই পৃথ্বীনারায়ণ শাহ, তাকে ঘিরে নেপাল জুড়ে নানান গল্প, নানান উপকথা। তার গুরুর নাম ছিল গোরখনাথ। নেপালি হিন্দুদের একাংশ মনে করেন এই গোরখনাথকে সরাসরি ঈশ্বর পাঠিয়েছিলেন। গোরখনাথের পরামর্শে নেপালের টুকরো টুকরো ছোট ছোট সামন্ত রাজ্যগুলোকে একত্রিত করেন এই পৃথ্বীনারায়ণ শাহ এবং তিনি একটা ঐক্যবদ্ধ নেপালের জন্ম দেন এবং তিনি তার প্রথম রাজা হয়েছিলেন। গুরু গোরখনাথ নাকি এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই রাজবংশ 11 প্রজন্ম টিকবে, অর্থাৎ পৃথ্বীনারায়ণ শাহকে ধরে তারপরে 11 প্রজন্ম পর্যন্ত টিকবে, তারপরে এই বংশ ধ্বংস হয়ে যাবে। যেটা দেখা যাচ্ছে যে নেপালি রাজপ্রাসাদে ভয়ঙ্কর আক্রমণের পরে কোমায় থাকা অবস্থায় 2001 সালে দীপেন্দ্র শাহ অল্প সময়ের জন্য সিংহাসনে বসেছিলেন। সেটাই নাকি গোনাগুনতিতে 11 প্রজন্ম হয়ে গেছে। সুতরাং নেপালি জনতার একাংশের গভীর বিশ্বাস, গুরু গোরখনাথের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই পৃথ্বীনারায়ণ শাহর বংশের শাসন শেষ হয়ে গেছে। এর পরে নেপালে কাঠমান্ডুর প্রাসাদে ভয়ঙ্করভাবে যখন রাজা এবং তার পরিবারদের হত্যা করা হলো, তারপরে জ্ঞানেন্দ্র রাজা হয়েছিলেন। জ্ঞানেন্দ্র রাজ সিংহাসনে বসেছিলেন কিছুদিন, কিন্তু জ্ঞানেন্দ্র এবং সমস্ত ক্ষমতা তিনি দখল করেছিলেন। কিন্তু জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে নেপালি জনতা প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এবং তার ফল হিসেবে 2008-এ নেপালে
প্রজাতন্ত্র এবং ভোটের মাধ্যমে সংসদ নির্বাচন শুরু হয়। সেই সংসদ নির্বাচন শুরু হওয়ার পরে আজ 17 বছর কেটেছে, কিন্তু দেখা গেছে নেপালের রাজনীতি এত টুকরো টুকরো অংশে বিভক্ত, এমনকি প্রত্যেকটা ভাবধারার পার্টি তারাও নানান টুকরোতে বিভক্ত। যেমন কমিউনিস্ট পার্টিরই 3-4টে পার্টি আছে আলাদা কমিউনিস্ট ভাবাদর্শের, তেমনি মধ্যপন্থী ভাবাদর্শেরও একগাদা পার্টি আছে। সব মিলিয়ে বারবার কোয়ালিশন সরকার, এবং সেই কোয়ালিশন সরকার হওয়ার কারণে সবার দাবি মেটাতে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ করতে না পারা, নেপালি অর্থনীতির অবস্থা খানিকটা ঢিমে অবস্থায় চলে যাওয়া, বেকার যুবকদের কাজের সংস্থানের ব্যাপারে তেমন কিছু সাফল্য অর্জন করতে না পারা, পাশাপাশি যে অভিযোগ উঠছে, যে অভিযোগের সারবত্তা কতটা আছে তা ভবিষ্যতই বলবে, যে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন এইসব গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত মন্ত্রী ইত্যাদিরা এবং তাদের আত্মীয় স্বজন। এই সব মিলিয়ে এই বিক্ষোভ এবং বিক্ষোভের ফলে সরকারের পতন ঘটেছে। এখন পেছনে পৃথ্বীনারায়ণ শাহর ছবি নিয়ে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বার্তা দেন, তাহলে কি তিনি রাজা জ্ঞানেন্দ্রকে ফিরিয়ে আনার কথা ভাবছেন? কেননা কয়েক মাস আগে জ্ঞানেন্দ্রর একদল সমর্থক তারা খুব বিক্ষোভ দেখিয়েছিলেন কাঠমান্ডুতে যে রাজতন্ত্র ফেরত চাই। তাহলে রাজতন্ত্র ফেরত চাওয়ার দাবিতে সোচ্চার সেই লোকগুলোই কি এবারের বিক্ষোভেরও পেছনে একটা শক্তি? এই সমস্ত প্রশ্ন উঠছে। তবে এটা ঠিক, সংবিধান যতদিন চালু আছে ততদিন রাজতন্ত্র আইনি পথে ফিরিয়ে আনা সম্ভব না। সেনা যদি ক্ষমতা দখল করে তাহলে সেনা শাসন শুরু হতে পারে, সেক্ষেত্রেও সংবিধান কিন্তু থাকবে, জরুরি ভিত্তিতে সেনা শাসন শুরু হতে পারে। যদি সেনা শাসনের মধ্যে কোনো একটা পর্যায়ে সংবিধানকে বাতিল করা হয়, সংসদকে ভেঙে দেওয়া হয়, তাহলেই একমাত্র রাজতন্ত্র ফিরে আসা সম্ভব। কিন্তু রাজতন্ত্রের বিরুদ্ধে যে ব্যাপক বিক্ষোভ নেপালি জনতার রয়েছে যুগ যুগ ধরে, সেই পরিস্থিতিতে আবার রাজা জ্ঞানেন্দ্রকে ক্ষমতায় বসিয়ে দিয়ে সেনাবাহিনী কতটা শান্তি নেপালে ফেরাতে পারবেন সে প্রশ্নও রয়েছে। শেষ পর্যন্ত আজকে বুধবার দুপুরবেলাতেও নেপালের পরিস্থিতি একেবারেই ধোঁয়াশা। কারফিউ চলছে, কারফিউ চলবার কারণে হয়তো হিংসার দৃশ্য একটু কম আসছে, কিন্তু নেপালের মধ্যে অরাজকতা শুরু হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনী যদি অনুপস্থিত হয়ে যায় তাহলে যে অরাজকতা শুরু হয় সেটাই শুরু হয়েছে। যে যার বাড়িতে ঢুকে যাচ্ছে, যে যা খুশি লুট করছেন, যে যাকে খুশি মারছেন, এমনকি যৌন অপরাধও এই সময় সাধারণত খুব বেড়ে যায়, নারীদের ওপরে অত্যাচার বেড়ে যায়। এইরকম একটা অরাজকতার দিকে যাচ্ছে। এই অরাজকতা বেশিক্ষণ চলতে পারে না। সেনা এই অরাজকতা রুখতে ঠিক কী কী পদক্ষেপ নেবেন এবং একজন আইনি বা ভ্যালিড বৈধ শাসক কে, যার কথা দেশবাসীকে শুনতে হবে, সেটাও সেনাবাহিনীকে স্পষ্ট করতে হবে যে সেনাপ্রধানই কি শাসক নাকি অন্য কোনো সিভিল মানে অসামরিক লোক শাসক। এইগুলো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে নেপালে এই অরাজক পরিস্থিতি চলতেই থাকবে। এখন কত ঘন্টায় বা কদিনে পরিস্থিতি একটু স্বাভাবিক হয় সেটাই দেখার। ধন্যবাদ জানাবো আশিস দা।